জায়গা থেকে তোমার অসিলোস্কোপ থেকে কোশ্চেন আসতো, কোশ্চেন আসে, একটা অসিলোস্কোপ থেকে একটা কোশ্চেন আসে। এই জন্য আমি মনে করি যে আর আমাদের চাকরির পড়ালেখার জন্য কিন্তু বেসিক পড়ালেখা, আমি কিন্তু ক্লাসেও বলি ছাত্রদেরকে যে চাকরির জন্য, ভাইভা পরীক্ষার জন্য, চাকরির জন্য হচ্ছে বেসিক। আমরা পড়তে হবে না, থিওরি বড় বড় প্রশ্ন এরকম পড়তে হবে না। যেমন আমরা যে পরিমাপ করছি, এই পরিমাপের থেকে ছোট ছোট দু একটা সংজ্ঞা প্রশ্ন আসতে পারে। যে এখানে একটা থাকে তোমার পিএমএমসি, পরীক্ষা প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন। পিএমএমসির ফুল মিনিংটা আসতে পারে, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। অনেকে মনে আছে হয়তো বা, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। এই পিএমএমসির ফুল মিনিংটা আমাদের পড়ে রাখতে হবে, মানে জানা থাকতে হবে। আর এখান থেকে কটা সংজ্ঞা আছে পরীক্ষা আসবে, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, রিপিটেবিলিটি, একুরেসি। যদি তোমার যে আমি কি এটা এগুলো কোনগুলো বলতেছি, বিশেষ করে তোমার জুনিয়র ইনস্ট্রাক্টর যারা আবেদন করছো, এই নন কার্ডের যে পরীক্ষাগুলো হওয়ার অনেক জায়গায় থ্রি পরীক্ষা নেয়, ছোট একটা সংজ্ঞা দিতে পারে যে একুরেসি বলতে কি বোঝায়, প্রিসিশন বলতে কি বোঝায়, রিলায়েবিলিটি বলতে কি বোঝায়। সংজ্ঞা ছোট, 2 মার্কের জন্য 3 মার্কের জন্য সংজ্ঞা, ছোট আকারের সংজ্ঞা দেবে। একুরেসি, একুরেসির বাংলা কিন্তু হচ্ছে সঠিকতা। মানে আমি একটা জিনিস যে পরিমাপ করব সেটা কতটুকু কাছাকাছি, মানে মাইপে দেখলাম যে কতটুকু একটা জিনিসের, যদি আমরা একটা রেজিস্টার নিই, রেজিস্ট্যান্স যদি পরিমাপ করি তাহলে লেখা আছে গায়ে 100 ওহম। আমি মিটার দ্বারা পরিমাপ করলাম, যে দেখলাম যে তোমার 98 ওহম, 99 ওহম, 2-3বার পরিমাপ করে দেখলাম যে এরকম কাছাকাছি। তাহলে আমার 100 এর কাছাকাছি, যতটা কাছাকাছি সেটাই হবে একুরেসি। যেমন আমরা বইয়ের ভাষায় যদি বলি যে একুরেসি বলতে কোন ইনস্ট্রুমেন্টের মেজার্ড ভ্যালুর প্রকৃত মানের কতটা কাছাকাছি তাকে বোঝায়। শুনতে পাচ্ছ তোমাকে নাকি? হ্যাঁ, তাহলে এই মানে এই যে এখান থেকে রেজুলেশন, একুরেসি, তোমরা যদি হাতের কাছেই থাকে, খাতা কলম থাকে, একটু মানে সংক্ষেপে লিখে নাও যে এই কোশ্চেন গুলো পড়ার মতো আমাদের চাকরি বাকরির জন্য, ইন্টারভিউর জন্য। একুরেসি, প্রিসিশন, রেজুলেশন, ভ্যালিডিটি। ভ্যালিডিটি আর একুরেসি প্রায় অনেকটা ইয়ের মতো, কাছাকাছি সংজ্ঞা, কিন্তু ভ্যালিডিটি হচ্ছে যে বৈশিষ্ট্য পরিমাপের জন্য পরিমাপক যন্ত্রটি প্রয়োগ করা হয়েছে প্রকৃতপক্ষে পরিমাপ যন্ত্রটি কতটা তা পরিমাপ করে, আর মাত্রাই হচ্ছে পরিমাপক যন্ত্রটির যথার্থতা। আর এইটা হচ্ছে একুরেসি, হচ্ছে সঠিকতা, কাছাকাছি, আমি যে মানটা পাইলাম সেটা প্রকৃত মানের কতটা কাছাকাছি। এরকম ছোট কোশ্চেন পরীক্ষা আসতে পারে। আর আরেকটা তোমার সেন্সিটিভিটি, মিটারের সেন্সিটিভিটি বলা হয়। সেন্সিটিভিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যদি কোনো জায়গায় ছোট প্রশ্ন আসে, থিওরি প্রশ্ন আসে, তাহলে সেন্সিটিভিটি বলতে কি বোঝায়? সেন্সিটিভিটি সহজ, যে কোনো একটা সিস্টেমের আউটপুট রেসপন্স এবং ইনপুট রেসপন্সের যে রেশিও, অনুপাত, সেটাই হচ্ছে আমার সেন্সিটিভিটি, মনে রাখতে হবে। আর আরেকটা ছোট প্রশ্ন থাকে যে কারেন্ট এবং সেন্সিটিভিটির মধ্যে সম্পর্ক কি? অবজেক্টিভও থাকতে পারে, লিখতে হতে পারে, কারেন্ট এবং সেন্সিটিভিটির মধ্যে সম্পর্ক কি? যে এটা যদি আমি ইয়ে আকারে লিখি, যে কারেন্ট এবং সেন্সিটিভিটির মধ্যে সম্পর্ক হচ্ছে যে যদি আমরা এস সমান 1/IFSD থাকলে, খাতাতে লিখে নাও, এস সমান 1/IFSD। আই হচ্ছে বড় হাতের, এফএসডি ছোট হাতের বেস, মানে ফুল স্কেল ডিফ্লেকশন। মিটারের ফুল স্কেল ডিফ্লেকশন যে কারেন্টটা,
এটা 1 দ্বারা ভাগ করলে সেটাই হচ্ছে তোমার সেন্সিটিভিটি। এফএসডি মনে রাখতে হবে, এফএসডি আমার ফুল মিনিং হচ্ছে ফুল স্কেল ডিফ্লেকশন। তোমার অবজেক্টিভ আকারে থাকতে পারে, কিংবা তুমি যদি লিখিত প্রশ্ন আসে যে এস সমান হচ্ছে হোম বাই মানে 1/IFSD। আর বললাম তো যে ছোট ছোট সংখ্যা মিটার সেন্সিটিভিটি, একুরেসি, প্রিসিশন, এফএসডি এগুলাই মূলত। আবার এই যে যারা নন ক্যাডার পরীক্ষা দিবা, পিএসসি জুনিয়র ছাত্রদের পরীক্ষা দিতে চাও, সেখানে কিন্তু নন আসবে 3 মার্কের 4 মার্কের এরকম কোশ্চেন আসবে। যখন 3 মার্কের 4 মার্কের কোশ্চেন আসবে ডিপার্টমেন্টের, তখন কিন্তু একটু লিখতে হবে, পার্থক্য যেতে পারে যে একুরেসি এবং প্রিসিশনের মধ্যে পার্থক্য লিখতে, এরকম পার্থক্য আসতে পারে। কিংবা আর ওই যে ইনস্ট্রুমেন্টের বৈশিষ্ট্য আছে, ইনস্ট্রুমেন্টের বৈশিষ্ট্য 2 ধরনের বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে ডাইনামিক, স্ট্যাটিক এবং ডাইনামিক 2 ধরনের বৈশিষ্ট্য থাকে। স্যার মোটামুটি মানে সব চ্যাপ্টার থেকে আইডিয়া দিয়ে দেন, মানে এক চ্যাপ্টার তো আইডিয়া দিতে গেলে তো টাইম মোটামুটি সব চ্যাপ্টার থেকে আইডিয়া দিয়ে দেন, সবাই নোট করতে তো। হ্যাঁ সেটাই বলতেছি, মোটামুটি সবচেয়ে বলতেছি। আর পরের চ্যাপ্টারে যে আছে, এখানে তুমি একটা প্রশ্ন আসতে পারে, লুডিং ইফেক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লুডিং ইফেক্ট যেখানেই থাকুক এটা পরে রাখতে হবে, লেখা রাখো। লুডিং ইফেক্ট বলতে কি বোঝায়? লোডিং ইফেক্ট বলতে যে উচ্চ রোধযুক্ত বর্তনীতে যখন ভোল্ট মিটারকে সংযুক্ত করা হয়, তখন ভোল্ট মিটারটি ওই বর্তনীর শান্ট হিসেবে ক্রিয়া করে, ফলে বর্তনীর ওই অংশের সমতুল্য রোধ হ্রাস পায়। ফলে মিটারটি সংযুক্তির পূর্বে বর্তনীর যে ভোল্টেজ ড্রপ নির্দেশ করত, মিটারটি সংযুক্তির ফলে তার চেয়ে কম ভোল্টেজ ড্রপ নির্দেশ করত। এই ক্রিয়াকে যন্ত্রের লোডিং ইফেক্ট বলে। লোডিং ইফেক্টের সংজ্ঞাটা অবশ্যই করে রাখবা, যে কোনো পরীক্ষায় আসতে পারে, আসার মতো লিখে রাখো। লোডিং ইফেক্টের সংজ্ঞাটা পড়ে রাখবা, পরীক্ষা আসে। আর হচ্ছে আমরা যদি পরের চ্যাপ্টারে যাই, আর ওই পিএমএমসি তো বললাম, পিএমএমসি এর ফুল মিনিংটা পড়ে রাখবা। পিএমএমসি, লোডিং ইফেক্ট, আর মিটার, ডিজিটাল মিটার, অ্যানালগ মিটার, এই মিটারের সংযোগ এগুলো কিন্তু পড়ে রাখতে হবে, যে মিটার কিভাবে সংযোগ করতে হয় লোডের সাথে বা সাপ্লাই ভোল্টেজের সাথে, সাপ্লাইয়ের সাথে মিটার সংযোগ। এই মিটার সবসময় সিরিজে, এই মিটার সবসময় সিরিজে, আর ভোল্ট মিটার সবসময়ই প্যারালালে, মনে রাখতে হবে কিন্তু। আর ফেজ মিটার, এই মিটারের মধ্যে আরেকটা হচ্ছে ডিজিটাল ফেজ মিটার। ফেজ মিটার বলতে কি বোঝায়, ফেজ মিটার কাকে বলে মনে রাখতে হবে, যে ফেজ মিটার হচ্ছে তোমার ফেজ অ্যাঙ্গেল পার্থক্য, ফেজ অ্যাঙ্গেলের যে পার্থক্য সেটা নির্দেশ করে। ফেজ পার্থক্য পরিমাপ করা যায় ফেজ মিটার দ্বারা। ফেজ সিগন্যালের, দুইটা সিগন্যাল যদি থাকে, সেই দুইটা সিগন্যালের মধ্যে ফেজ পার্থক্য পরিমাপ করা যায়, সেটা হচ্ছে তোমার, তার নাম হচ্ছে ফেজ মিটার। মনে রাখতে হবে ডিজিটাল ফেজ মিটার কাকে বলে। অসিলোস্কোপ, অসিলোস্কোপ কিন্তু একটা ইম্পর্টেন্ট। অসিলোস্কোপ থেকে তোমার একটা প্রশ্ন থাকবে এই পরীক্ষায়, অসিলোস্কোপ, সিআরও এবং সিআরটি। আমরা যেটা অসিলোস্কোপ পড়ি সেটাই হচ্ছে সিআরও, মানে ক্যাথোড রে অসিলোস্কোপ, আর সিআরটি বলা হচ্ছে ক্যাথোড রে টিউব। এই জিনিসটা কিন্তু তোমার কি বলে, প্রাইভেট জব বলো সরকারি জব, যেখানে যাও তুমি, এগুলো এই ধরনের প্রশ্ন আসতে পারে যে সিআরও কি, সিআরটি কি। সিআরও হচ্ছে ক্যাথোড রে অসিলোস্কোপ, আর এই অসিলোস্কোপের ভিতরে সিআরটি থাকে, এই জন্যই সিআরটি কে অসিলোস্কোপের হৃদয় বা হার্ট বলা হয়। জানা আছে কিনা, মনে আছে কিনা সবারই? আর এই সিআরটি কেন, এই সিআরটিটাই তোমার মূলত আমরা যে সিগন্যালটা দেখব, এই সিগন্যালের যে ইলেকট্রন বিম বিক্ষেপণের মাধ্যমে একটা পর্দা ডিসপ্লে তৈরি করে এই সিআরটির মাধ্যমে।
আমরা যে এই বিভিন্ন সিগন্যাল দেখতে পাই, বিভিন্ন ধরনের ওয়েভ শেপ দেখতে পাই সিআরওর স্ক্রিনে, পর্দায়, এটা তৈরি করে কিন্তু সিআরটি, মনে রাখতে হবে। আর এই অসিলোস্কোপের এই সিআরটির তিনটা অংশ থাকে, সিআরটির তিনটা অংশ থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রন গান সেকশন, ডিফ্লেকশন সেকশন, স্ক্রিন সেকশন। পরীক্ষা আসে যে একটি সিআরটির প্রধান অংশগুলা কি কি। তিনটি অংশ থাকে, ইলেকট্রন গান সেকশন, ডিফ্লেকশন সেকশন, আর একটা হচ্ছে স্ক্রিন সেকশন বা ফ্লুorescent স্ক্রিন যেটা বলে। আর যদি থিওরি পরীক্ষার জন্য এটা মনে রাখতে হবে, সিআরটির একটা ব্লক ডায়াগ্রাম, সিআরটির ব্লক ডায়াগ্রামটা রাখতে হবে। সিআরটির ব্লক ডায়াগ্রাম একটা টর্চ লাইটের মতো, মনে আছে? ইমরান শিকদার, সিআরটি চিত্র মনে আছে? জি স্যার। একটা টর্চ লাইটের হ্যাঁ। মতো, কিন্তু টর্চ লাইটের মতো, যেখানে তোমার এটা মানে ফ্রি হ্যান্ডে আঁকতে হবে। যদি পরীক্ষায় আসে তোমার স্কেল পেন্সিল দিয়েও যদি নাও আঁকো, ফ্রি হ্যান্ডেও তুমি দায়িকা দাও, ধারণাটা বুঝাই দিতে হবে যেখানে কি কি থাকে। তিনটা অপশন থাকে, ইলেকট্রন গান সেকশন থাকে, রিফ্লেকশন সেকশন থাকে, স্ক্রিন সেকশন থাকে, কেথোড থাকে, অ্যানোড থাকে, হিটার থাকে। একটু তোমরা এই চিত্রটা সংগ্রহ করে 2-3 বার আঁকা রাখবা, যেন চাকরি বাকরির জন্য কোথাও আসলে যেন আঁকা যায়। তাহলে এটা একটা প্রশ্ন গেল। থিওরি প্রশ্নতে তোমার আসে, আর ওই ইয়ার অসিলোস্কোপের শ্রেণীবিন্যাসটা একটু করে রেখে, ডাবল বিম অসিলেটর, তারপরে তোমার সিঙ্গেল বিম অসিলেটর, অসিলোস্কোপের প্রকারভেদ আছে, এটা একটু করে রেখে। আর এই অসিলোস্কোপের আরেকটা তোমার আছে, প্রশ্ন আছে, লিসিজাস প্যাটার্ন কাকে বলে? লেখা রাখো, যদি খাতা কলম থাকে লেখা রাখো, এই প্রশ্নটা কিন্তু আসে অনেক, আমরা অনেক সময় পাইছি এটা। লিসিজাস প্যাটার্ন, লিসিজাস প্যাটার্ন হচ্ছে তোমার, এটা মূলত যে এই সিআরটির যে অসিলোস্কোপের স্ক্রিনে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, যে দুইটা অক্ষ থাকে, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অক্ষ বরাবর, যে যেমন বইয়ে আছে কোথায়, একটু এই সংজ্ঞাটা পরে রাখবো মনে। লিসিজাস প্যাটার্ন বলতে কি বোঝায়, লিসিজাস প্যাটার্ন কাকে বলে, এটা এটা লাগবে আমাদের পরীক্ষার সময়, এটা এই ধরনের কোশ্চেন আসে। আরেকটা কোশ্চেন আমি আগের অধ্যায়ে করে আসছি, আমরা যে মিটার গুলা চালাই, ধরো একটা অ্যানালগ মিটার যে আমরা পরিমাপ করি অ্যানালগ মিটার দিয়ে, এই অ্যানালগ মিটারে যে পয়েন্টারটা, কাঁটাটা মুভ করে, এটা মুভ করার জন্য কিন্তু একটা ফোর্স কাজ করে। 3 ধরনের ফোর্স আছে। এই যে কাঁটাটা তুমি করলে, কাঁটাটা যাচ্ছে ডান দিকে মুভ করতেছে, আবার তুমি কিছু পরিমাপ করার আগে, মাপা শেষ হয়ে গেলে আবার কাঁটাটা চলে আসতেছে, আগের জায়গায় চলে আসতেছে। তাহলে এই যে যে কি বলে, একটা একটা ফোর্সের কারণে কাঁটাটা ডান দিকে যাচ্ছে, পরিমাণ দেখাচ্ছে, আর একটা ফোর্সের কারণে কি হচ্ছে, কাঁটাটা আবার আবার বামে চলে আসতেছে, স্প্রিং থাকে। আর আরেকটা ফোর্সের জন্য তোমার কি করে, কাঁটাটা স্থির থাকে, একজনের ডান দিকে ফোর্স টানতেছে, আরেক দিকে বা বাম দিকে ফোর্স টানতেছে। কিন্তু আমার যখন পরিমাপ করি কোন একটা রেজিস্টার, কোন একটা কারেন্টের মান যদি আমরা পরিমাপ করতে যাই, কারেন্ট কত এম্পিয়ার দেখাচ্ছে সেখানে, তাহলে এই 3টা ফোর্স কাজ করে, মনে রাখতে হবে যে ডিফ্লেক্টিং ফোর্স, কন্ট্রোলিং ফোর্স, ড্যাম্পিং ফোর্স। ডিফ্লেক্টিং ফোর্স হচ্ছে যে প্রত্যেক মিটারে এই ফোর্স বা শক্তি মিটারের কাঁটাকে গতিশীল করে স্কেলে মাপ নির্দেশ করে, এটাকে ডিফ্লেক্টিং ফোর্স বলে। আর কন্ট্রোলিং ফোর্স হচ্ছে যে এই যে যে আমি এই শক্তি ডিফ্লেক্টিং ফোর্সের উল্টা দিকে কাজ করে, অর্থাৎ কাঁটাটা যখন স্থির অবস্থায় আনে, এর শক্তি না থাকলে যে কোনো কারেন্টে মিটারের কাঁটা উক্ত মিটারের সর্বোচ্চ মাপ নির্দেশ করত। এটি ছাড়াও শক্তি কাঁটাটাকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনে। বেশিরভাগ মিটারে এটা
একটা স্প্রিং ব্যবহার করা হয়। আর ড্যাম্পিং ফোর্স বলছে মিটারে ডিফ্লেক্টিং ফোর্স এবং কন্ট্রোলিং ফোর্সের জন্য যে অসুবিধার সৃষ্টি হয় তা হলো মিটারকে যখন কোনো মাপের কাজের জন্য বিদ্যুতের সাথে সংযুক্ত করা হয় তখন মিটার ডিফ্লেক্টিং ফোর্স মাপ নির্দেশ করে। অর্থাৎ আমরা একটু কল্পনা করি যে একটা অ্যানালগ মিটার দিয়ে যখন আমরা পরিমাপ করি তখন দেখবা যে মিটারের কাঁটাটা ডান দিকে যাচ্ছে, আবার মাপা শেষ হয়ে গেলে বাম দিকে চলে আসতেছে। তাহলে কি হচ্ছে, আমার দুইটা ফোর্স কাজ করতেছে, আর এই কাঁটাটাকে স্থির অবস্থায় আনার জন্য আরেকটা ফোর্স কাজ করে। এটা 3 ধরনের ফোর্স কাজ করে, এটা একটু মনে রাখবা। ডিফ্লেক্টিং ফোর্স, কন্ট্রোলিং ফোর্স আর হচ্ছে ড্যাম্পিং ফোর্স। মানে পরীক্ষার চাকরি বাকরি ইন্টারভিউর জন্য এটা আসে। আর ডিজিটাল ডিসপ্লে পদ্ধতি 5 নাম্বার চ্যাপ্টার যেটা আমাদের বইয়ে আছে, ডিজিটাল ডিসপ্লে, এইখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। এই যে খাদ্য অধিদপ্তর পরীক্ষা হলো, সেখানে দেখছিলাম আসছিল এলসিডি, এলইডি, তারপরে তোমার ইপিআইডি, এলবিডি, এগুলার ফুল মিনিং করে রাখতে হবে। সিআরটি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলসিডি, আর লাইট ইমিটিং ডায়োড, এলইডি, এগুলার এলবিডি, লিকুইড ভেপার ডিসপ্লে, ফুল মিনিং আসবে পরীক্ষায়। আর এলসিডির যদি থিওরিটিক্যাল কোশ্চেন আসে, এলসিডি মানে বলতে পারে যে এলসিডি 2টা বৈশিষ্ট্য লেখো বা এলসিডি 3টা বৈশিষ্ট্য লেখো, এই বৈশিষ্ট্যগুলো একটু পড়ে রাখবা। যে এলসিডির বৈশিষ্ট্য কি, যে এরা প্রতিফলনকারী এবং প্রেরণকারী অঙ্গ হিসেবে চালিত হয়, এরা আলোক প্রতিসরণকারী, এরা স্বয়ং সক্রিয় নয়, এদের পরিচালনার জন্য পরিবেষ্টনকারী পিছন দিক হতে আলোর প্রয়োজন হয়। এরকম এইগুলা কয়েকটা বৈশিষ্ট্য পড়ে রাখবা। আর ওই 7 সেগমেন্ট ডিসপ্লে একটা আছে, এই চিত্রটা তোমরা আঁকা শিখবা। 7 সেগমেন্ট ডিসপ্লে, চিত্রটা এঁকে রাখবা। 7 সেগমেন্ট ডিসপ্লে, এটা অনেক সময় আসে যে 7 সেগমেন্ট ডিসপ্লে বলতে কি বোঝায়, সেগমেন্ট চিত্র অঙ্কন করা। আর ম্যাট্রিক্স, ডট ম্যাট্রিক্স এর সংজ্ঞাটা একটু পড়ে রাখো। ডট ম্যাট্রিক্স এর সংজ্ঞা পরীক্ষা আসতে পারে, যে অনেকগুলা এলইডি কে খারাপভাবে উলম্বভাবে সাজায় যদি ম্যাট্রিক্স আকারে সাজানো হয় সেটাকে ডট ম্যাট্রিক্স বলা হয়। আর সিগন্যাল জেনারেটর, এবার আসি একটু এখানে ইম্পর্টেন্ট। ফাংশন জেনারেটর, সিগন্যাল জেনারেটর। ফাংশন জেনারেটর কাকে বলে, সিগন্যাল জেনারেটর কাকে বলে, ব্লকটা আঁকা শিখে রাখবা। এবং এখানে যেটা আসছে যে কতগুলা, মানে এই জেনারেটর কি করে, তোমার বিভিন্ন ধরনের ওয়েভ তৈরি করে, সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, সটট ওয়েভ, পালস ওয়েভ, কোনটা কি ওয়েভ এটা আমাকে জানা থাকতে হবে, কোনটা কোন ধরনের সিগন্যাল ওয়েভ, এটা একটু শিখে রাখো। আর এই যে আমাদের টাইম তো 40 মিনিট, শেষ হলে আবার নতুন লিঙ্ক দেওয়া হবে, সবাই নতুন লিঙ্কে জয়েন করবেন। সিগন্যাল দিয়েছে 40 মিনিট হয়েছে? না না স্যার, হয় না, এখনো 5 মিনিট আছে। ঠিক আছে, তাহলে এই যে ফাংশন জেনারেটর তো কিন্তু একটা কোশ্চেন আসবে এই পরীক্ষায়, মনে রাখবা। ফাংশন জেনারেটর থেকে একটা কোশ্চেন আসেই, ফাংশন জেনারেটর বলতে কি বোঝায়, সিগন্যাল জেনারেটর বলতে কি বোঝায়। আর আর এখানে যে আবার কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো কিন্তু তোমরা অলরেডি মানে আগে পড়ছো, এটা পড়তে হবে। এমপ্লিফায়ার আছে, ইন্টিগ্রেটিং সার্কিট আছে, ইন্টিগ্রেটিং সার্কিট কাকে বলে, আর বিভিন্ন ধরনের ওয়েভ গুলা, অপেম, অপারেশনাল এমপ্লিফায়ার কাকে বলে, ওটা তো আবার আলাদা একটা বই, আলাদা অপেমের পিন ডায়াগ্রাম পরে রাখতে হবে, কয়টা পিন থাকে একটা অপেম, মূলত আইসি 741 আইসির যে পিন ডায়াগ্রাম, ইনপুট কোনটা আউটপুট কোনটা, এটা করে রাখতে হবে। আর এখানে এই বইয়া তোমার এরপরে আছে অপটো ইলেকট্রনিক পরিমাপ, অপটো ইলেকট্রনিক পরিমাপ। অর্থাৎ এই যে আমরা যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অপটিক্যাল সিগন্যাল প্রেরণ করছি, আমরা বর্তমানে যে সব যে নেটওয়ার্কিং এর যে সিগন্যাল হচ্ছে সব কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এই অপটিক্যাল এখানে অপটিক্যাল সোর্স কি আর ডিটেক্টর কি। অপটিক্যাল সোর্স তো যে আলোক শক্তি, যেটা আমরা যেটা
দেখি যে অপটিক্যাল সিগন্যাল প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহৃত ডিভাইস বা স্থানকে অপটিক্যাল সোর্স বলে, অর্থাৎ যেখান থেকে অপটিক্যাল সিগন্যালটা তৈরি হয়। যেমন এলইডি, আলো বিচ্ছুরণের একটা ডিভাইস এলইডি, এখান থেকে আমরা আলো পাচ্ছি। সানলাইট, সূর্য থেকে আমরা পাচ্ছি। ফটোইলেকট্রিক ট্রান্সডিউসার একটা তোমার সোর্সটা হচ্ছে যেখান থেকে আমরা মূলত সিগন্যালটা তৈরি হচ্ছে। আর ডিটেক্টর কি? ডিটেক্টর হচ্ছে যে চিহ্নিত করা। আর এই আব্দুর রহমান, তারপরে সাকিব, মিউট করেন, আপনাদের সাউন্ড আসতেছে বাইরে থেকে। আব্দুর রহমান আর সাকিব। কথা বললে আনমিউট করে নিও, এমনি মিউট করে রাখো। আর অপটিক্যাল ডিটেক্টর, ডিটেক্ট মানে কি? চিহ্নিত করা। অপটিক্যাল কমিউনিকেশন পদ্ধতিতে সোর্স হতে প্রাপ্ত মডুলেটেড সিগন্যাল হতে কার্যকরী অপটিক্যাল সিগন্যাল বাছাই করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে অপটিক্যাল ডিটেক্টর বলে। এখানে আরেকটা প্রশ্ন আসছে, মডুলেশন আর ডিমডুলেশন, তোমরা পড়ছো কি মনে হয়? আবার মনে রাখবা। জি স্যার। মডুলেশনের বাংলা হচ্ছে একত্রিতকরণ। আমি যদি বেসিক্যালি বলি, মডুলেশন হচ্ছে একত্রিত করা, আর ডিমডুলেশন হচ্ছে ভেঙে ফেলা, আলাদা করা। অর্থাৎ আমরা যে কথা বলি, এই কথাটা আমরা যদি আমার এই কথার ফ্রিকোয়েন্সি অনেক কম, এটা যদি দূরে কোথাও পৌঁছাইতে যায় তাহলে এর সাথে ক্যারিয়ার সিগন্যাল সংযোগ করা হয়। তাহলে এই ক্যারিয়ার সিগন্যাল আর মূল সিগন্যাল এই দুটাকে একত্রিত করাকে বলতেছে মডুলেশন, মডুলেটেড সিগন্যাল। আর এই সিগন্যাল যখন আবার অন্য পাশে যাবে তখন এটাকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা, যে কাজটা করা হয় সেটাকে বলা হচ্ছে মডুলেশন। তাহলে এই যে অপটিক্যাল কমিউনিকেশনের যে আমরা সোর্স থেকে যে সিগন্যালটা পাচ্ছি সেটা মডুলেটেড করা হয়। এই মডুলেটেড সিগন্যাল থেকে অপটিক্যাল সিগন্যালটা বাছাই করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে অপটিক্যাল ডিটেক্টর। মনে রাখো। আর বিভিন্ন ধরনের সোর্স ডিটেক্টর এর একটু সংজ্ঞাটা মনে রাখো, যে সানলাইট মানে যেখান থেকে আলো পাচ্ছি আমরা, সোর্স, এটা হচ্ছে সোর্স। সানলাইট, ইনকেন্ডিসেন্ট সোর্স, ফ্লুওরেসেন্ট সোর্স, এন্ড এলইডি, লেজার। এখানে একটা কোশ্চেন আসছে, লেজার ফুল মিনিং আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা আসার মতো আসে। লেজারের ফুল মিনিং, লাইট এমপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। লাইট এমপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, মানে এটা অনেক সময়, এবং এর তরঙ্গ দৈর্ঘ্য কত আর এর ফুল মিনিং পড়ে রাখবা। আর এখানে আছে তোমার ট্রান্সডিউসার, অপটিক্যাল ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার তো অনেক ক্ষেত্রে অনেকবারই পড়ছো তোমরা, আইপিসি স্টুডেন্ট, আর অনেকবার পড়তে হয়। ট্রান্সডিউসার এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তর করা হয়। ট্রান্সডিউসার আর ট্রান্সফরমার ই আছে, কিন্তু একই রকম শোনা যায়, অনেকে আনসার দিতে ভুল করে ফেলে। ট্রান্সডিউসার, ট্রান্সডিউসার মানে কনভার্ট করে, এক শক্তি থেকে আরেক শক্তিতে কনভার্ট করে। ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক কোয়ান্টিটিতে রূপান্তর করে। স্যার সেন্সর কি তাহলে স্যার? সেন্সর, সেন্সর তো সাড়া দেওয়া, সাড়া প্রদান করা, সাড়া প্রদান করা। সেন্স বাংলা কি? সাড়া প্রদান করা। মানে যে ইনপুটের সিগন্যাল অনুযায়ী সে সাড়া প্রদান করবে। সাউন্ড সেন্সর, আমরা যে বিভিন্ন প্রজেক্ট যে বানাই, সাউন্ড সেন্সর, অর্থাৎ তোমার ওই সাউন্ড সেন্সরটা ব্যবহার করা হয়েছে কি, যে তুমি ওই সাউন্ড, তুমি একটা সাউন্ড করবা, ওই সাউন্ড অনুযায়ী যদি সেটাকে ওপেন করতে বলো ওপেন করবে, যদি অফ করতে বলো অফ হবে। তাহলে কি এই সেন্সর কাজ করলো কি, আমার সাউন্ডটাই একটা সিগন্যাল, আমি যে সিগন্যালটা দিলাম। আমি যদি একটা লাইট চালাইতে চাই তাহলে কি আমার একটা সুইচ ব্যবহার করতে হয় না? তাহলে সুইচকে যখন আমি চাপ দেই, অন করি, তখন লাইটটা চলে। যদি আবার সুইচকে চাপ দেই তাহলে অফ হয়। তাহলে কি সুইচ এখানে একটা সেন্সর হিসেবে কাজ করলো, আমি কাজ করাচ্ছি। ট্রান্সডিউসার কিন্তু পরীক্ষায় আসবে। ট্রান্সডিউসার বলতে কি বোঝায়? ট্রান্সডিউসার মানে এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে ইলেকট্রিক কোয়ান্টিটিকে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক কোয়ান্টিটিতে রূপান্তর করে। এবার আসো ব্রিজ, ব্রিজ সার্কিট। মনে রাখতে হবে ব্রিজ সার্কিট কাকে বলে। অর্থাৎ ব্রিজ সার্কিটে চারটা বাহু থাকবে, চারটা বাহু। অর্থাৎ এই বাহুগুলোতে আবার বিভিন্ন ধরনের উপাদান থাকে, রেজিস্ট্যান্স থাকতে পারে,
রেজিস্টর থাকে, ইন্ডাক্টর থাকে, ক্যাপাসিটর থাকে। যে যদি 4টি রেজিস্টর বা ইন্ডাকটেন্স বা ইম্পিডেন্স কম্পোনেন্টকে এমন ভাবে সংযোগ করা হয় যে এদের যে কোনো বিপরীত দুই বাহুর রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্সের গুণফল অপর দুই বাহুর রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্সের গুণফলের সমান হয়, তখন এই সমন্বয়কে ব্রিজ বলে। পরীক্ষা আসে, অনেক পরীক্ষায় আসে যে ব্রিজ সার্কিট কাকে বলে, ব্রিজ কাকে বলে। ব্রিজের প্রকারভেদ আছে, আর ব্রিজে কি কি উপাদান থাকে এটা কিন্তু মনে রাখতে হবে। রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এই 3টা উপাদান থাকে। কুইস্টন ব্রিজ আছে। আর এই ব্রিজ আমরা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ব্রিজের নাল কন্ডিশন কিংবা ব্রিজ ব্যালেন্স হওয়ার শর্ত কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে যে ব্রিজের বৈশিষ্ট্য, যাতে 4টা বাহু থাকতে হবে, প্রত্যেকটি বাহুর ইম্পিডেন্স থাকতে হবে, এবং নাল অবস্থায় পরিমাপ করার জন্য ডিটেক্টর বা গ্যালভানোমিটার থাকতে হবে। এটা বৈশিষ্ট্য পড়বা, ব্রিজ কাকে বলে, ব্রিজের বৈশিষ্ট্য কাকে বলে। আর কন্ডিশন, দেখো নাল কন্ডিশন বলা হয়, নাল কন্ডিশন। নাল কন্ডিশন হচ্ছে যে একটা ব্রিজ যখন ব্যালেন্স অবস্থায় থাকে তখন গ্যালভানোমিটার বা ডিটেক্টর যে ব্যবহার করা হয় এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। অর্থাৎ যেই অবস্থায় গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, কারেন্টের মান 0 হয়, সেই অবস্থাকে বলা হয় নাল অবস্থা বা নাল কন্ডিশন। এটা হচ্ছে সংজ্ঞা। আর ব্রিজ ব্যালেন্স হওয়ার 2টা শর্ত থাকে। একটা শর্ত হচ্ছে যে বিপরীত বাহুর ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্যের গুণফল সমান হবে, আর বিপরীত বাহুর কোণের যোগফল সমান হয়। এই 2টা শর্ত কিন্তু আমাকে মনে রাখতেই হবে। বিপরীত বাহুর ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্যের গুণফল সমান হয়, আর বিপরীত বাহুর কোণের যোগফল সমান হয়। আর নাল কন্ডিশন হচ্ছে যে ব্রিজের নাল কন্ডিশন কি, মানে যে গ্যালভানোমিটার বা ডিটেক্টরের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, সেই অবস্থাকে বলা হয় নাল কন্ডিশন। আর এখানে যেহেতু ইম্পিডেন্স কথাটা আসছে, ইম্পিডেন্স, ইম্পিডেন্স তো ওই বেসিক্যালি সার্কিটের মেশিনে পড়ছো তোমরা। ইম্পিডেন্স কাকে বলে মনে আছে কিনা? ইম্পিডেন্স জি স্যার। একটা এসি সার্কিটের টোটাল বাধাকে ইম্পিডেন্স বলে। এসি সার্কিটের টোটাল বাধাকে ইম্পিডেন্স বলে।